বাংলার এক গোপন গ্রামে, যেখানে সকালের কুয়াশা এখনো নদীর বুকে নিচে বেড়ায়, সেখানে জন্মেছিল এক মেয়ে, আলোমতি। নামের মতোই সে যেন আলো, কিন্তু আলো জন্মায় অন্ধকারকে ছুঁয়ে। আর আলোমতির জীবনের গল্প শুরু হয় এক গভীর অন্ধকারের বুক চিরে। এটি ছিল সপ্তদশ শতকের বাংলা। মুঘলদের শাসন চলছে, কিন্তু গ্রামগঞ্জ তখনও অন্ধবিশ্বাস আর সামাজিক রীতির শিকলে বাঁধা। নারীর স্থান ছিল ঘরের কোণে, অথচ প্রকৃতি তখনও তার সঙ্গে কথোপকথন করত। বাংলার এক ছোট গ্রাম, পদ্মাবতীপুর। নদীর ধারে সবুজে ঢাকা, দূরে তালগাছ আর ধানক্ষেতের মাঝখানে গড়ে উঠেছিল আলোমতির সংসার। তার বাবা ধনঞ্জয় কর গ্রামের গায়ক, যিনি কীর্তন গাইতেন। মা চন্দ্রমণি গ্রামের ধাত্রী। তাদের সংসার দরিদ্র হলেও ছিল পরিপূর্ণ মমতায়। কিন্তু তাদের কন্যা আলোমতির মধ্যে ছিল এক অদ্ভুত দ্যুতি। সে ছোটবেলা থেকেই আলাদা। নদীর জলে নিজের ছায়ার সঙ্গে কথা বলতো, ফুলে হাত রাখলে তা মুহূর্তে ফুটে উঠত। গ্রামের লোকেরা বলতো, এই মেয়ে দেবতার আশীর্বাদে জন্মেছে। আলোমতি ছোটবেলা থেকেই প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করেছিল। সে জানত কোন সময় পাখিরা গান গায়, কোন ফুল সন্ধ্যায় ঘ্রাণ ছড়ায়। তার হাসি শুনলে যেন ঝিঝি পোকারাও থেমে যেত। গ্রামের বয়স্ক নারীরা বলতো, ওর চোখে আলো আছে, কিন্তু ওর ভাগ্যে অন্ধকার। একদিন সে নদীর ধারে বসেছিল। হঠাৎ এক অপরিচিত যুবক তার সামনে এসে দাঁড়ালো। তার নাম রাঘব, এক দরিদ্র মৃৎশিল্পীর ছেলে। মাটির হাড়ি নিয়ে এসে বাজারে যাচ্ছিল, আর সেই সময়ই প্রথম আলোমতির চোখে চোখ পড়ে। সেই মুহূর্তটা ছিল যেন নদীর জলে চাঁদ নেমে আসা। দিন যায়, সপ্তাহ যায়, আলোমতি প্রতিদিন নদীর ধারে যায়। অজুহাত জল আনবে, কিন্তু আসল কারণ রাঘব। ওরা দুজন নদীর ধারে বসে গল্প করত। রাঘব বলতো, তুমি জানো, তোমার হাসি শুনলে মনে হয় আমার মাটির হাড়িগুলো গান গায়। আলোমতি লজ্জায় বলতো, তোমার হাড়িগুলো গান গায়, কিন্তু আমার মনে ভয়, গ্রামের লোক জানলে তারা পাথর ছুড়বে। তবু ওরা থামেনি। ভালোবাসা থামানো যায় না, নদীর জলের মতো তার নিজের পথ খুঁজে নেয়। কিন্তু গ্রামের পঞ্চায়েতের নজর এড়ায়নি এই প্রেম। এক মৃৎশিল্পীর ছেলে আর এক কীর্তন গায়কের মেয়ে, এ কেমন অপমান! গ্রামের প্রভাবশালী ব্যক্তি বদনলাল সরকার বলল, ও মেয়ে গ্রাম থেকে কলঙ্ক ছড়াচ্ছে। ওর নাম আলোমতি নয়, অমঙ্গলমতি। তখন থেকে শুরু হয় চক্রান্ত। রাঘবকে মিথ্যে চুরির মামলায় ভাসানো হয়। আলোমতিকে গ্রামের নারীরা এক ঘরে করে দেয়। কিন্তু সে থামে না। রাঘবকে মুক্ত করতে সে এক অদ্ভুত শপথ নেয়। যদি সত্যি ভালোবাসা থাকে, তবে আকাশ থেকেও নেমে আসবে আলো। একদিন রাতে আলোমতি নদীর ধারে যায়। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। সে হাত জোড় করে চাঁদের দিকে তাকিয়ে বলে, হে আলোক দেবতা, যদি আমার প্রেম সত্যি হয়, তাহলে আজই রাঘবকে মুক্ত করো। ঠিক তখনই এক বজ্রপাত নদীর বুকে পড়ে। আলো ছড়িয়ে যায় চারদিকে। গ্রামের মানুষরা দেখল, আলোমতির দেহে আগুন নয়, আলো জ্বলছে। তার শরীর জ্বলছে, কিন্তু সে শান্ত, হাসছে। বজ্রপাত থেমে গেলে দেখা গেল, রাঘবের বাঁধন খুলে গেছে, কিন্তু আলোমতি নেই। শুধু নদীর জলে আলোর প্রতিফলন। সেদিন পদ্মাবতীপুরের আকাশে শুধু আলোর রেখা দেখা গিয়েছিল। কেউ বলেছিল ও ছিল দেবীর আগমন, কেউ বলেছিল প্রেমের পুনর্জন্ম। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। এটি ছিল এক নতুন সূচনা, যেখানে ইতিহাস ও কিংবদন্তি মিশে গেল চিরন্তন রহস্যে। পাহাড়পুরের নিচে যে নদীটা বয়ে যায়, মানুষ তাকে বলে আলোমতি নদী। কেউ বলে এই নদী নাকি একদিন আলোমতির চোখের পানি থেকেই জন্মেছিল। কিন্তু চোখের পানি নদী হয় কিভাবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই অন্ধকার রাতের গল্পে, যেদিন আলো নিভে গিয়েছিল, কিন্তু আশা বেঁচে ছিল। গ্রামের দক্ষিণ দিকে ছিল রাজবাড়ি। সেখানেই বাস করত জমিদার কুমার রুদ্রনাথ। তিনি আলোমতির প্রেমিক,
কিন্তু সমাজে তা ছিল নিষিদ্ধ ভালোবাসা, কারণ আলমতি ছিল এক সাধারণ কুমোর পরিবারের মেয়ে। রুদ্রনাথ বলেছিলেন, আমি সমাজের ভয় করব না, আমি আলমতিকে বিয়ে করব। কিন্তু সমাজ ভয় পেয়েছিল আলমতির আলোয়, তার স্বাধীনতায়। লোকেরা বলে, যেদিন রুদ্রনাথের পরিবার আলমতিকে ঘরে তুলতে অস্বীকার করে, সেদিন থেকেই আকাশে মেঘ জমে, বৃষ্টি নামে না, যেন প্রকৃতিও অপেক্ষা করে আলমতির কান্নার। পাহাড়পুরের মানুষ তখন বিশ্বাস করত, আলমতি কোনো সাধারণ মানুষ নয়, সে নদী দেবীর আশীর্বাদ পুষ্ট এক আত্মা। তার হাসিতে ফুল ফোটে আর তার কান্নায় বন্যা আসে। এই বিশ্বাসেই গ্রামের নারীরা তাকে ডাকে আলোমা, এক প্রার্থনার নাম, এক ভয়, এক কিংবদন্তি। রাত্রির বুকে যখন ঝড় নামে, রুদ্রনাথের পরিবারের লোকেরা চক্রান্ত করে, আলমতিকে নদীর তীরে ডেকে নেয় এবং তাকে অশুভ বলে নদীতে ঠেলে ফেলে দেয়। কেউ বলে, সে তখন চুপ করে নদীর দিকে তাকিয়ে বলেছিল, আমি তো শুধু আলো হতে চেয়েছিলাম, কেন তোমরা অন্ধকার হলে? সেই মুহূর্তে এক বজ্রপাত নদীর উপর পড়েছিল, নদী রক্তে লাল হয়ে গিয়েছিল। তারপরই শুরু হয় বন্যা, এমন বন্যা যা ইতিহাসে লেখা নেই। পরদিন সকালে দেখা গেল পুরো গ্রাম পানির নিচে, রাজবাড়ি উধাও, রুদ্রনাথ নিখোঁজ। কিন্তু নদীর মাঝখানে একদম নরম আলো, যেন কোনো নারী নদীর বুকে ভাসছে। তার চুলে আলো, তার চোখে শান্তি। তখন থেকে মানুষ বলে, আলমতি ফিরে এসেছে নদী দেবী হয়ে। ঐতিহাসিক নথি অনুসারে 19 শতকের শেষ দিকে পাহাড়পুর অঞ্চলটিতে ভয়াবহ বন্যা হয়েছিল। রাজবাড়ি ধ্বংস হয়, প্রায় 100 শতাধিক মানুষ মারা যায়। স্থানীয় ইতিহাসবিদ হরিদাস মুখার্জি তার বই নদী ও নারীতে লিখেছেন, আলমতি হয়তো একজন বাস্তব নারী ছিলেন, যিনি সমাজের কুসংস্কারের শিকার হয়েছিলেন। কিন্তু লোকগাথা তাকে দেবীতে রূপ দিয়েছে। এভাবেই ইতিহাসের অন্ধকার থেকে জন্ম নেয় কিংবদন্তি, যেখানে মানুষ বিশ্বাস করে ভালোবাসার আলো কখনো নিভে যায় না। কিন্তু যদি ভাবি, যদি আলমতি কখনো নদীতে না পড়ে, যদি সে বেঁচে থাকত, যদি সে সমাজকে বদলে দিত, হয়তো পাহাড়পুর আজ এক নারী শাসিত নগর হতো, যেখানে মেয়েরা নদীর মতোই স্বাধীন। হয়তো আলমতি বিশ্ববিদ্যালয় থাকত, যেখানে শেখানো হতো মানুষের চোখে নয়, হৃদয়ে আলো খোঁজো। আর হয়তো নদী এখনো গান গাইত, কিন্তু এবার দুঃখের নয়, মুক্তির। আজ 2 শতাব্দী পরও যখন পাহাড়পুরের নদীর পাড়ে দাঁড়াও, রাতে আলো ঝলমলে জোনাকি দেখতে পাবে। গ্রামের বৃদ্ধারা বলে, ওগুলো আলমতির আত্মার টুকরো, যে এখনো আলো বিলায় অন্ধকারে। আলমতি শুধু এক নাম নয়, সে এক প্রতীক, এক দর্শন। যতক্ষণ পৃথিবীতে অন্যায় থাকবে, ততক্ষণ কোথাও না কোথাও আলমতি জন্ম নেবে, নদীর ধারেই, আলো আর জলের মাঝে। তুমি যদি কখনো অন্ধকারে হারিয়ে যাও, মনে রেখো আলমতির গল্পটা। হয়তো তোমার ভেতরেও এক আলমতি লুকিয়ে আছে, যে পৃথিবীকে বদলে দিতে পারে এক বিন্দু আলোয়। 2 শতাব্দী কেটে গেছে, পাহাড়পুর এখন শহর হয়েছে, নদীর নামও হারিয়ে গেছে নতুন মানচিত্রে। কিন্তু পুরনো মানুষের মুখে এখনো উচ্চারিত হয় এক নাম, আলমতি। তারা বলে, নদীর ওপারে এখনো কেউ আগুন জ্বেলে বসে আছে, এক নারী, সাদা পোশাকে, চুলে বাতাসের গন্ধ। কেউ বলে সে স্বপ্ন, কেউ বলে সে অভিশাপ, আবার কেউ কেউ বিশ্বাস করে সে এখনো আমাদের অপেক্ষায় আছে। 2025 সালে ইতিহাসবিদ ডক্টর আরোহী বত্ত
পাহাড়পুর নদী সংলগ্ন এলাকায় খনন শুরু করেন। তার উদ্দেশ্য ছিল আলমতি কিংবদন্তির সত্যতা যাচাই করা। প্রথম সপ্তাহেই মাটির নিচে পাওয়া যায় এক মাটির পাত্র, যার গায়ে লেখা ছিল আলো নেভে না। সেই পাত্রের ভিতরে পাওয়া যায় এক ছোট্ট মণি, যার হাতে অদ্ভুতভাবে আলো দেয়। ডক্টর আরোহী বুঝলেন এটা শুধু ইতিহাস নয়, এটা হয়তো বাস্তবের সীমানা ছাড়িয়ে যাওয়া এক কাহিনী। রাত ৩টায় নদীর ধারে গবেষণাগারে আলো নিভে গেল। হঠাৎ দরজার বাইরে কেউ হাঁটছে, চুপচাপ, ধীরে ধীরে। আরোহী জানালা খুলে দেখলেন নদীর ওপারে এক নারী দাঁড়িয়ে, সাদা পোশাকে, হাতে সেই একই মণি। তিনি কিছু বলেননি, শুধু হাত তুলে দেখালেন নদীর ওপারে যেন এক আলোর শহর। এবং তারপরই দৃশ্যটা মিলিয়ে গেল কুয়াশায়। যদি আলমতি সত্যিই নদীর ওপারে বেঁচে থাকতেন, যদি সেই নদী এক সীমানা নয় বরং এক পথ হতো, যেখানে মৃত্যু ও জীবনের পার্থক্য হারিয়ে যায়, হয়তো সেদিকেই গড়ে উঠেছিল আলোকপুর, এক অজানা সভ্যতা যেখানে মানুষ নয়, আলোই শাসন করে। সেখানে কোনো রাজা নেই, নেই অন্যায় বা বৈষম্য। সবাই আলোর সন্তান, একে অপরের মুখে শুধু হাসি। যেখানে প্রতিটি নদী হলো পথ, প্রতিটি পাহাড় হলো প্রার্থনা। সেখানে সূর্য ওঠে না, কারণ আলো আসে মানুষের ভিতর থেকে। আলমতি সেখানে রাজা নন, বরং প্রত্যেকের হৃদয়ে এক নক্ষত্র। শিশুদের চোখে তার ছায়া, নদীর স্রোতে তার হাসি। মানুষ এখনো জন্ম নেয়, কিন্তু মৃত্যুর পরও আলো নেভে না। সে ফিরে আসে নতুন জীবনে, নতুন আলোর রূপে। কিন্তু আরোহী যখন ঘুম থেকে উঠলেন, সবকিছু স্বাভাবিক। নদী একই আছে, আলো নেই, কুয়াশা নেই, কিন্তু তার টেবিলের ওপর তখনও সেই মণিটা জ্বলছে। সেটা নরম আলো দিচ্ছে, যেন বলছে আলমতি ছিল, আছে, থাকবে। পাহাড়পুরের নদীর বন্যার ইতিহাস ঘেঁটে দেখা যায় 1878 সালের জুন মাসে নদী পথ বদলেছিল। ঠিক সেই বছরেই এক কুমোর পরিবার নিখোঁজ হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে 1881 সালের এক ইংরেজ জরিপ নথিতে উল্লেখ আছে নদীর মাঝখানে রাতের বেলায় আলোর ছটা দেখা যেত। সেই নথিতে ইংরেজ অফিসার লিখেছিলেন, "A luminous phenomenon on the river. Locals call it the spirit of আলমতি." ইতিহাস হয়তো সময়ের সঙ্গে মুছে গেছে, কিন্তু আলমতির আলো এখনো মানচিত্রের বাইরে বেঁচে আছে। আলমতির গল্প শুধু এক মেয়ের নয়, এটা প্রতিটি নারীর গল্প, যারা আলো হতে চায় অথচ সমাজ তাদের অন্ধকারে ঠেলে দেয়। কিন্তু আলোকে কখনো দমিয়ে রাখা যায় না। আজও যখন কোনো মেয়ে তার অধিকার নিয়ে দাঁড়ায়, তখন কোথাও না কোথাও নদীর জল একটু বেশি জ্বলে ওঠে। তখনই মনে হয় আলমতি আবার ফিরে এসেছে। নদীর ওপরে রাতের তারা, ধীরে ধীরে ক্যামেরা জুম আউট, জলে প্রতিফলিত আলোর রেখা একদম মানুষের হৃদয়ে মিশে যাচ্ছে। এই নদী আর কেবল জল নয়, এটা সময়, এটা স্মৃতি, এটা আশা। আলমতি হয়তো চলে গেছে, কিন্তু তার গল্প আমাদের শেখায় আলো নিভে গেলেও প্রেম বেঁচে থাকে। তাই যদি কখনো নিজেকে অন্ধকারে খুঁজে পাও, মনে রেখো আলমতি নদীর ওপারে তোমার জন্য এখনো আলো জ্বালিয়ে রেখেছে। এই গল্পটা যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে এই আলোর বার্তাটা ছড়িয়ে দাও, যেন আর কোনো আলমতি হারিয়ে না যায় অন্ধকারে। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করো, কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে একে অপরের আলো হয়ে উঠতে পারি, যেন আলমতির আলো আরও দূর পর্যন্ত পৌঁছে যায়।